ধাতুবিদ্যা বা মেটালার্জি পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো চলুন আজ এই অধ্যায়ের যে কঠিন বিষয়গুলো আছে সেগুলোকে একদম সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, একটা মজার প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কি বলেন? ভাবুন তো, আমরা মাটি খুঁড়ে লোহা, তামা এসব তো পাই, কিন্তু কখনো কি এমন হয়েছে যে মাটি খুঁড়তেই একদম রেডিমেড রেল লাইন বা তামার তার পাওয়া গেল? যায় না, তাই না? এর উত্তরটাই কিন্তু ধাতুবিদ্যার মধ্যে লুকিয়ে আছে। তো সবার আগে আমাদের বুঝতে হবে যে এই ধাতুগুলো আসলে আসে কোথা থেকে, আর এই জার্নিটা শুরু হয় পৃথিবীর অনেক অনেক গভীরে। দেখুন, পৃথিবীর গভীরে প্রাকৃতিকভাবে যে কোনো রাসায়নিক পদার্থ পাওয়া যায় সেটাই হলো খনিজ বা মিনারেল। এটা কোনো যৌগ হতে পারে, আবার কোনো মৌল হতে পারে। মানে সোজা কথায় প্রকৃতিতে ধাতুকে আমরা যে অশুদ্ধ অবস্থায় পাই সেটাই খনিজ। এবার আসি আকরিকের ব্যাপারে। সব খনিজ থেকেই কিন্তু সহজে ধাতু বের করা যায় না। যে খনিজগুলো থেকে খুব সহজে আর কম খরচে মানে লাভজনকভাবে ধাতুটাকে বের করে আনা সম্ভব, শুধু তাদেরকেই আমরা বলি আকরিক বা ওর। এই লাইনটা পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার করে দেয়। সকল আকরিকই খনিজ, কিন্তু সকল খনিজ আকরিক নয়। এর মানে কি দাঁড়ালো? আসলে আকরিক হলো খনিজদের দুনিয়ার ভিআইপি। সবাই খনিজ, কিন্তু এদের মধ্যে কয়েকজনই স্পেশাল, মানে বিশেষভাবে মূল্যবান। এই টেবিলটা কিন্তু পরীক্ষার জন্য খুব খুব জরুরি। এখানে কয়েকটা খুব পরিচিত ধাতু আর তাদের প্রধান আকরিকের নাম আর সংকেত দেওয়া আছে। যেমন ধরুন, অ্যালুমিনিয়ামের আকরিক হল বক্সাইট আর লোহার রেড হেমাটাইট। এগুলো মনে রাখতেই হবে। বেশ, তাহলে আকরিক তো পাওয়া গেল, কিন্তু এই আকরিক থেকে বিশুদ্ধ ধাতুকে উদ্ধার করব কিভাবে? এই যে পুরো প্রক্রিয়াটা, একেই বলা হয় নিষ্কাশন। ধাতু নিষ্কাশনের মূল আইডিয়াটা কিন্তু খুব সহজ। দেখুন, প্রকৃতিতে ধাতুগুলো কি করে? অক্সিজেনের সাথে জুড়ে গিয়ে মানে জারিত হয়ে যৌগ তৈরি করে। আমাদের কাজ হলো ঠিক এর উল্টোটা করা, মানে বিজারণ ঘটিয়ে অক্সিজেনটাকে সরিয়ে দেওয়া আর বিশুদ্ধ ধাতুকে মুক্ত করে আনা। এই যে অক্সাইড থেকে ধাতুকে আলাদা করার কাজটা, এর জন্য আমরা মূলত দুটো প্রধান পদ্ধতির ওপর ফোকাস করব। এখানে কার্বন বিজারণের দুটো দারুণ উদাহরণ দেওয়া আছে। যেমন জিঙ্ক অক্সাইডকে কার্বন দিয়ে গরম করলেই জিঙ্ক আলাদা হয়ে যায়। আবার দেখুন, আয়রন অক্সাইড থেকে লোহা বের করার জন্য ব্লাস্ট ফার্নেসে ব্যবহার করা হয় কার্বন মনোক্সাইড। দুটো ক্ষেত্রেই কিন্তু কার্বন অক্সিজেনকে কেড়ে নিয়ে ধাতুকে মুক্ত করে দিচ্ছে। চলুন এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখা যাক। এটা হলো ধাতুদের সক্রিয়তা শ্রেণী। এটা ঠিক করে দেয় যে রাসায়নিক বিক্রিয়ার খেলায় কোন ধাতু জিতবে আর কোনটা হারবে। এই শ্রেণীটাকে ধাতুদের একটা লিগ টেবিলের মতো ভাবা যেতে পারে। যারা একদম ওপরে আছে তারা সবচেয়ে বেশি শক্তিশালী, আর তারা চাইলেই তাদের থেকে নিচে থাকা দুর্বল ধাতুদেরকে তাদের যৌগ থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। চলুন এই আইডিয়াটা একটা ক্লাসিক পরীক্ষা দিয়ে বুঝে নেওয়া যাক। যেহেতু সক্রিয়তা শ্রেণীতে লোহা কপারের ওপরে থাকে, তাই ও বেশি শক্তিশালী। তাই লোহা কি করে? কপারকে ওর জায়গা থেকে সরিয়ে দিয়ে নিজে সেই জায়গাটা দখল করে নেয়। আর ঠিক এই কারণেই কিন্তু কপার সালফেটের দ্রবণ কখনো লোহার পাত্রে রাখা উচিত না। বিশুদ্ধ ধাতু তো খুব কাজের জিনিস, কিন্তু আমরা যদি সেগুলোকে আরও ভালো, আরও শক্তিশালী করতে পারতাম। ঠিক এখানেই আসে সংকর ধাতুর কনসেপ্ট। সংকর ধাতু অনেকটা একটা বিশেষ রেসিপির মতো, যেখানে আমরা বিভিন্ন ধাতুকে একসাথে মিশিয়ে একটা নতুন পদার্থ তৈরি করি, যা আগের থেকে অনেক বেশি শক্তিশালী, কঠিন বা মরিচা প্রতিরোধী হতে পারে। আমাদের চারপাশে কিন্তু সংকর ধাতুর মেলা। যেমন ধরুন, উড়োজাহাজের বডি তৈরি হয় ডিউরালুমিন দিয়ে, যেটা হালকা কিন্তু ভীষণ শক্ত। আবার আমাদের বাড়ির জলের কল বা বাসনপত্র তৈরি হয় পিতল দিয়ে। আর ডাক্তাররা যে সার্জারির যন্ত্রপাতি ব্যবহার করেন সেগুলো তৈরি হয় মরিচশাহীন স্টেইনলেস স্টিল দিয়ে। পরীক্ষার একটা খুব কমন প্রশ্ন আছে যেটা প্রায়ই আসে: জার্মান সিলভারে সিলভার বা রূপোর পরিমাণ কত? উত্তরটা কিন্তু বেশ মজার, একদম শূন্য। হ্যাঁ, নামে সিলভার থাকলেও এর মধ্যে তামা, দস্তা আর নিকেল থাকে, এক ফোঁটাও রূপো থাকে না। একদম শেষে চলুন একটা দারুণ রোমাঞ্চকর বিক্রিয়া দেখা যাক। আর তার সাথে দেখব ধাতুর সবচেয়ে বড় শত্রু মানে মরিচার বিরুদ্ধে লড়াইয়ের উপায়টা কি। থার্মিট প্রক্রিয়ার আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে এর মিশ্রণে। এখানে ওজনের হিসাবে 3 ভাগ ফেরিক অক্সাইড মানে মরচে, আর তার সাথে 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণ মেশানো হয়। এই 3:1 অনুপাতেই কিন্তু অসম্ভব তাপ তৈরি করার জন্য জরুরি। এই বিক্রিয়াতে কি হয়? খুব সক্রিয় অ্যালুমিনিয়াম লোহার থেকে অক্সিজেনটাকে সজোরে কেড়ে নেয়। এর ফলে কি তৈরি হয়? বিশুদ্ধ গলন্ত লোহা, আর তার সাথে অবিশ্বাস্য পরিমাণে তাপশক্তি। এই বিক্রিয়ায় যে তাপ তৈরি হয় তা এতটাই বেশি যে লোহাও গলে যায়।
আর এই গলিত লোহা দিয়েই ভাঙা রেললাইন বা বড় বড় মেশিনের ভাঙা অংশ জোড়া লাগানো হয়। এই পদ্ধতিটাই থার্মিট ওয়েল্ডিং নামে পরিচিত। সবশেষে আসি ধাতুর সবচেয়ে বড় শত্রু মানে মরিচার কথায়। লোহাকে যদি জল আর বাতাসের মধ্যে ফেলে রাখা হয় তাহলে তার উপর একটা লালচে আস্তরণ পড়ে, সেটাই মরিচা। এটাকে আটকানোর জন্য লোহার উপর জিঙ্কের মতো আরও বেশি সক্রিয় একটা ধাতুর প্রলেপ দেওয়া হয়। এই পদ্ধতিকে বলে গ্যালভানাইজেশন। এখানে জিঙ্ক নিজে ক্ষয় হয়ে গিয়ে ভেতরে লোহাকে বাঁচিয়ে রাখে। ধাতুবিদ্যার এই পুরো আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে সাধারণ পাথর থেকে আমাদের আধুনিক পৃথিবীর সবকিছু তৈরি হয়। এটা আমাদের ভাবতে বাধ্য করে, তাই না, যে ভবিষ্যতে আমরা আরও কত কি অবিশ্বাস্য জিনিস তৈরি করতে চলেছি। চলুন আজ আমরা ধাতুবিদ্যার এক দারুণ জগতে ডুব দেই। এটা WBBAC ক্লাস 10-এর পাঠ্যক্রমের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, আর আমরা এর সব কিছু একেবারে সহজ করে বুঝে নেব। কখনো কি ভেবে দেখেছি পায়ের তলার সাধারণ একটা পাথর থেকে কিভাবে তৈরি হয় রেল লাইনের মতো শক্ত ইস্পাত কিংবা উড়োজাহাজের হালকা অ্যালুমিনিয়াম? এর পেছনের রহস্যটা হলো একটা দারুণ শিল্প প্রক্রিয়া, আর আজ আমরা সেই রহস্যটাই জানতে চলেছি। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। তো কি থাকছে আমাদের আজকের আলোচনায়? প্রথমে আমরা জানব ধাতুবিদ্যা আসলে কি। তারপর ধাপে ধাপে দেখব কিভাবে আকরিককে ঘন করা হয়, ধাতু বের করা হয়, আর থার্মিটের মতো একটা বিশেষ প্রক্রিয়া নিয়ে কথা বলবো। সব শেষে থাকবে পরিশোধন আর সংকর ধাতু নিয়ে আলোচনা। আচ্ছা, কোনো কিছু বানানোর আগে যেমন তার মাল মশলা চিনতে হয়, ঠিক তেমনি ধাতু নিষ্কাশনের আগে আমাদের ধাতুবিদ্যার কিছু জরুরি পরিভাষা জেনে নিতে হবে। দেখুন, বেশিরভাগ ধাতুই কিন্তু প্রকৃতিতে সরাসরি পাওয়া যায় না। তারা মাটির নিচে অন্যান্য মৌলের সাথে মিশে যৌগ হিসেবে থাকে। এই প্রাকৃতিক যৌগগুলোকেই আমরা বলি খনিজ। এখন হাজার হাজার খনিজ থাকলেও সব খনিজ কিন্তু আমাদের কাজে লাগে না। যে খনিজ থেকে সহজে আর কম খরচে মানে লাভজনকভাবে ধাতু বের করা যায় সেটাই হলো আকরিক। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে সহজ কথায় যে খনিজ থেকে ধাতু বের করাটা লাভজনক শুধু তাকেই আমরা আকরিক বলি। তাই সব আকরিক আসলে খনিজ, কিন্তু সব খনিজকে আকরিক বলা চলে না। আকরিক তো পেলাম, কিন্তু তার সাথে তো অনেক ময়লাও থাকে, তাই না? এই বালি, পাথর, মাটি, এই সব অবাঞ্ছিত জিনিসগুলোকেই বলে খনিজমল বা গ্যাং। আর ধাতুবিদ্যাতে আমাদের প্রথম কাজই হলো এই খনিজমলকে সরানো। চলুন দেখি কাজটা কিভাবে এগোয়। এই ধাপটার মূল লক্ষ্য একটাই, আকরিক থেকে খনিজমল বা ওই ময়লাগুলোকে সরিয়ে ফেলা, যাতে ধাতব যৌগের পরিমাণটা বেড়ে যায়। এর জন্য একটা খুব মজার পদ্ধতি আছে, নাম ফেনা ভাষণ পদ্ধতি। এখানে তেল আর জল ব্যবহার করে খুব সহজেই আকরিককে আবর্জনা থেকে আলাদা করা হয়। আসল ব্যাপারটা হলো আকরিকের কণাগুলো জলকে পছন্দ করে না, কিন্তু খনিজমল আবার জলকে আকর্ষণ করে। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? প্রথমে গুঁড়ো করা আকরিককে জল আর পাইন তেল দিয়ে মেশানো হয়। তারপর তার মধ্যে দিয়ে জোরে হাওয়া চালানো হয়, যেসে প্রচুর ফেনা তৈরি হয়। আকরিকের কণাগুলো তেল মাখা ফেনার সাথে আটকে ওপরে ভেসে ওঠে, আর ভারী খনিজমলগুলো নিচে থিতিয়ে পড়ে। কি দারুণ বুদ্ধি, তাই না? বেশ, আকরিক তো এখন অনেকটাই খাঁটি। এবার আসল কাজটা শুরু হবে, ওই বিশুদ্ধ যৌগ থেকে একেবারে খাঁটি ধাতুটাকে বের করে আনা। আর কোন পদ্ধতিতে ধাতু বের করা হবে সেটা পুরোপুরি নির্ভর করে ধাতুটা কতটা সক্রিয় তার উপর। এখানে আসল খেলাটা। সব ধাতুর চরিত্র তো একরকম নয়। কিছু ধাতু খুব বেশি সক্রিয়, কিছু মাঝারি, আর কিছু একেবারে কম। আর তাদের এই চরিত্র অনুযায়ী নিষ্কাশনের পদ্ধতি ঠিক করা হয়। যারা খুব বেশি সক্রিয়, যেমন অ্যালুমিনিয়াম, তারা সহজে নিজের যৌগ থেকে বেরোতে চায় না। তাদের জন্য লাগে ইলেকট্রিকের জোরদার শক, মানে তড়িৎ বিশ্লেষণ করে তাদের আলাদা করতে হয়। আর মাঝারি সক্রিয় ধাতু যেমন জিঙ্কের জন্য ব্যবহার করা হয় এই বিশাল ব্লাস্ট ফার্নেস বা চুল্লি। এই ছবিটা দেখলেই বোঝা যায় এখানে কত বড় আকারে কাজটা হয়। এখানে দুটো ধাপে কাজটা হয়। প্রথমে আকরিককে বাতাসে পুড়িয়ে অক্সাইডে পরিণত করা হয়, আর তারপর সেই অক্সাইডকে কার্বন বা কোক দিয়ে গরম করলেই জিঙ্ক ধাতুটা আলাদা হয়ে বেরিয়ে আসে। আর যারা একদম শান্তশিষ্ট মানে কম সক্রিয় যেমন তামা, তাদের জন্য এত ঝামেলার দরকারই হয় না।
এদের আকরিককে একটু গরম করলেই সে নিজেই নিজেকে বিজারণ করে বিশুদ্ধ ধাতু দিয়ে দেয়। এখন আমরা একটা স্পেশাল কেস দেখব, যেটা শুধু গুরুত্বপূর্ণই নয়, একটা চোখ ধাঁধানো বিক্রিয়াও বটে। ভাবুন একবার, এমন একটা বিক্রিয়া যা নিমেষের মধ্যে গলন্ত লোহা তৈরি করে ফেলে। থার্মিট প্রক্রিয়া হল শিল্পে ব্যবহৃত অন্যতম শক্তিশালী একটি তাপ উৎপাদনকারী বিক্রিয়া। এখানে আসল খেলোয়াড় হল অ্যালুমিনিয়াম। ফেরিক অক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম পাউডার মিশিয়ে তাপ দিলেই অ্যালুমিনিয়াম প্রচণ্ড শক্তি দিয়ে আয়রন অক্সাইড থেকে অক্সিজেনটা কেড়ে নেয়, আর তৈরি হয় গলন্ত লোহা। প্রায় ৩৫০০ ডিগ্রি সেলসিয়াস। এই অবিশ্বাস্য পরিমাণ তাপই হল আসল জাদু। এর ফলে রেললাইনের মতো বড় আর ভাঙা লোহার জিনিসপত্র খুব সহজে জোড়া লাগানো যায়। ধাতু তো আমরা পেরে গেলাম, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। নিষ্কাশনের পর যে ধাতুটা পাওয়া যায় সেটা পুরোপুরি খাঁটি হয় না, তাই একে আরও নিখুঁত করে তুলতে হয়, আর তারপর তাকে অন্য ধাতুর সাথে মিশিয়ে আরও শক্তিশালী জিনিস তৈরি করা যায়। একেবারে ৯৯.৯৯% খাঁটি ধাতু পাওয়ার জন্য এই তড়িৎ বিশ্লেষণীয় পরিশোধন পদ্ধতিটা দারুণ কাজের। এখানে অশুদ্ধ ধাতুর দণ্ড থেকে বিশুদ্ধ ধাতুটা বেরিয়ে এসে আরেকটা শুদ্ধ দণ্ডের উপর জমা হয়, আর সব ময়লা পেছনে পড়ে থাকে। তবে সবসময় কিন্তু বিশুদ্ধ ধাতুই সেরা নয়। আসল মজাটা হয় মেশানোর পর। যখন আমরা একটার সাথে আরেকটা ধাতু মিশিয়ে সংকর ধাতু তৈরি করি, তখন তার গুণমান বহুগুণ বেড়ে যায়, যেমন ডুরালুমিনের শক্তি বা জার্মান সিলভারের চকচকে ভাব। তাহলে দেখুন কিভাবে আমরা মাটি থেকে পাওয়া সাধারণ খনিজ দিয়ে আমাদের এই আধুনিক সভ্যতা গড়ে তুলেছি। পায়ের তলার মাটি থেকে শুরু করে মাথার উপরের আকাশ পর্যন্ত সবকিছুতেই এই ধাতুবিদ্যার অবদান। কিন্তু এখানেই তো শেষ নয়। আসল প্রশ্নটা হল, ভবিষ্যতের পৃথিবীকে গড়ে তোলার জন্য আমাদের কী ধরনের নতুন উপকরণ তৈরি করতে হবে? নমস্কার। মাধ্যমিক পরীক্ষা তো একদম কাছে চলে এসেছে, তাই না? তো চটজলদি রিভিশনের জন্য আজকে আমরা ধাতুবিদ্যা বা মেটালার্জি চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখে নেব। একদম বাছাই করা প্রশ্ন, যেগুলো পরীক্ষায় আসেই আসে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় মারাত্মক কমন, প্রায় দেখা যায়। কপার সালফেট দ্রবণকে লোহার পাত্রে রাখা উচিত নয় কেন? এর উত্তরটা না একটা খুব সহজ কনসেপ্টের মধ্যে লুকিয়ে আছে। চলুন তো দেখি ব্যাপারটা কি। এর উত্তরটা লুকিয়ে আছে ধাতুদের একটা, বলা যেতে পারে একটা পাওয়ার র্যাঙ্কিংয়ের মধ্যে। মানে সব মেটাল কিন্তু সমান পাওয়ারফুল না, কেউ বেশি রিঅ্যাক্টিভ, কেউ কম। এই ব্যাপারটা পরিষ্কার বুঝতে হলে আমাদের দেখতে হবে ধাতুদের সক্রিয়তা শ্রেণী বা রিঅ্যাক্টিভিটি সিরিজ। এই যে লিস্টটা দেখছেন, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এটাই হলো সেই সক্রিয়তা শ্রেণী। সোজা কথায় এটা হলো একটা লিস্ট যা বলে দেয় কোন ধাতু কতটা সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। যে যত উপরে সে তত বেশি দাদাগিরি দেখায়, মানে সে তত বেশি সক্রিয়। এবার ভালো করে দেখুন তো, আয়রন বা এফি আর কপার বা সিইউ কোথায় আছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আয়রন কিন্তু কপারের থেকে বেশ কয়েক ধাপ উপরে। আর এখানেই কিন্তু আমাদের আসল উত্তরটা লুকিয়ে আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? যেহেতু আয়রন বেশি পাওয়ারফুল, বেশি সক্রিয়, ও কপারকে ওর জায়গা থেকে, মানে কপার সালফেট দ্রবণ থেকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর নিজে ওর জায়গায় বসে পড়ে। এর ফলে একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে যায় আর লোহার পাত্রটা আস্তে আস্তে ফুটো হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। সহজ হিসাব, বেশি শক্তিশালী ধাতুর পাত্রে তার চেয়ে কম শক্তিশালী ধাতুর সলিউশন রাখা যাবে না। ব্যাস এটুকুই। আচ্ছা, এবার আসি আরেকটা সুপারহিট টপিকে। কখনো ভেবে দেখেছেন ওই যে বিশাল বিশাল রেল লাইন, ওগুলো ভেঙে গেলে বা ফেটে গেলে কিভাবে জোড়া লাগানো হয়? এর জন্য একটা দারুণ পদ্ধতি আছে, যার নাম হলো থার্মিট পদ্ধতি। আর মাধ্যমিকের জন্য তো এটা একটা হট টপিক। তো এই থার্মিট পদ্ধতিতে যেটা লাগে সেটা হলো থার্মিট মিক্সচার বা থার্মিট মিশ্রণ। এটা কি জিনিস? খুব সিম্পল। এটা হলো ফেরিক অক্সাইড, মানে Fe2O3, আর অ্যালুমিনিয়াম পাউডারের একটা মিক্সচার। এই ডেফিনেশনটা কিন্তু একদম মুখস্থ রাখতে হবে। তবে হ্যাঁ, যা খুশি অনুপাতে মেশালেই কিন্তু হবে না, এর একটা ফিক্সড রেশিও আছে। ওজনের হিসাবে 3 ভাগ ফেরিক অক্সাইডের সাথে মেশাতে হয় 1 ভাগ অ্যালুমিনিয়াম গুঁড়ো। এই যে 3:1 অনুপাত, এটা মাথায় গেঁথে নিন। এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন এটা প্রায় দিয়ে দেয়।
এবার দেখুন আসল খেলাটা মানে রিয়াকশানটা Fe2O3+2Al কি হচ্ছে এখানে আমরা তো সক্রিয়তা শ্রেণীতে দেখেছি যে অ্যালুমিনিয়াম আয়রনের থেকে অনেক বেশি পাওয়ারফুল তাই অ্যালুমিনিয়াম এখানে বিজারক বা রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে মানে ও ফেরিক অক্সাইডের থেকে অক্সিজেনটা ছিনিয়ে নেয় নিয়ে নিজে অ্যালুমিনিয়াম অক্সাইড হয়ে যায় আর বেচারা আয়রন একা পড়ে থাকে আর এই পুরো ঘটনায় যে পরিমাণ হিট তৈরি হয় তাতে ওই লোহাটা গলে একদম লিকুইড হয়ে যায় আর এই গলিত লোহা দিয়েই আসল কাজটা হয় এর সবচেয়ে বড় সুবিধা হল যেখানে দরকার ঠিক সেখানেই গলন্ত লোহা তৈরি করা যাচ্ছে এই জন্যই তো ভাঙা রেল লাইন জোড়া লাগাতে বা বড় বড় মেশিনের পার্টস ওয়েল্ডিং করতে এই থার্মিট প্রসেসের কোনো তুলনাই হয় না আচ্ছা এবার একটা মজার জিনিস বলি আমরা কিন্তু পিওর মেটালের থেকে অনেক বেশি স্ট্রং অনেক উন্নত কোয়ালিটির মেটাল বানাতে পারি কিভাবে কয়েকটা মেটালকে একসাথে মিশিয়ে এদেরকেই বলে সংকর ধাতু বা অ্যালয় অনেকটা অ্যাভেঞ্জার্সের মতো মেটালদের একটা সুপার টিম তো এর ডেফিনিশনটা কি খুব সহজ যখন দুই বা তার বেশি ধাতু বা একটা ধাতু আর একটা অধাতুকে গলিয়ে একসাথে মিশিয়ে একটা সমস্যাত্মক মিশ্রণ তৈরি করা হয় সেটাই হলো সংকর ধাতু আসল উদ্দেশ্য একটাই বেটার প্রপার্টিজ পাওয়া যেমন ধরুন আরও বেশি শক্তি বা মরিচা না পড়ার ক্ষমতা এর একটা দারুণ উদাহরণ হল ডুরালুমিন এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এর কম্পোজিশনটা দেখুন এর মধ্যে মেন হিরো কিন্তু অ্যালুমিনিয়াম প্রায় 95% বাকিটুকুতে আছে কপার ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ এই সামান্য মিক্সিংয়েই কিন্তু এর গুণাগুণ পুরো পাল্টে যায় দেখুন শুধু অ্যালুমিনিয়াম কিন্তু বেশ হালকা কিন্তু অতটা শক্ত নয় বেশ নরম কিন্তু যেই ওর সাথে ওই কয়েকটা মেটাল মিশিয়ে ডিউরালুমিন বানানো হলো অমনি ওটা হালকা তো থাকলই সাথে হয়ে গেল অসম্ভব শক্ত আর এই জন্যই তো প্লেনের বডি বানাতে ডিউরালুমিন ব্যবহার করা হয় এই ব্যবহারটা কিন্তু পরীক্ষায় আসেই ডুরালুমিন ছাড়াও আরও কয়েকটা সংকর ধাতু আছে যেগুলো থেকে প্রশ্ন আসে যেমন ধরুন পিতল বা ব্র্যাস যেটা তামা আর জিঙ্ক দিয়ে তৈরি ব্রোঞ্জ যেটা তামা আর টিন দিয়ে বানানো হয় আমাদের বাড়ির বাসনপত্র মানে স্টেনলেস স্টিল ওটাও কিন্তু একটা অ্যালয় আয়রন ক্রোমিয়াম আর নিকেল দিয়ে তৈরি আর হ্যাঁ সবথেকে মজাটা হলো জার্মান সিলভার নামে সিলভার থাকলেও এর মধ্যে কিন্তু এক ফোঁটাও সিলভার বা রূপো নেই এটা কিন্তু পরীক্ষার একটা ক্লাসিক গুগলি ধাতুবিদ্যা নিয়ে কথা হবে আর মরিচা বা রাস্টিংয়ের কথা হবে না তা তো হয় না এটা মেটালদের সবচেয়ে বড় শত্রু তো চলুন এই মরিচার বিরুদ্ধে যুদ্ধটা একটু বুঝে নেওয়া যাক প্রথমেই মরিচার রাসায়নিক ফর্মুলাটা একদম ঠোঁটস্থ করে ফেলুন Fe2O3.XH2O এর কেমিক্যাল নাম হল হাইড্রেটেড ফেরিক অক্সাইড এখানে X মানে জলের অণুর সংখ্যাটা নির্দিষ্ট নয় তাই X লেখা হয় এই ফর্মুলাটা কিন্তু লিখতেই হবে তো এই মরিচা আটকাবো কিভাবে দুটো খুব কমন উপায় আছে এক রং বা তেল লাগিয়ে দেওয়া এটা কি করে এটা লোহা আর বাইরের বাতাস জলের মধ্যে একটা দেওয়াল তুলে দেয় একটা ব্যারিয়ার তৈরি করে আর 2 নম্বর যেটা আরও বেশি এফেক্টিভ সেটা হলো গ্যালভানাইজেশন মানে লোহার উপর জিঙ্কের একটা কোটিং বা প্রলেপ দেওয়া এবার সেই পুরনো সক্রিয়তা শ্রেণীর কথা ভাবুন জিঙ্ক কিন্তু লোহার চেয়ে বেশি সক্রিয় তাই ও লোহার আগে নিজে বাতাসের সাথে রিয়্যাক্ট করে নিজে স্যাক্রিফাইস করে কিন্তু ভেতরের লোহাটাকে বাঁচিয়ে রাখে দারুণ ব্যাপার তাই না চলুন একদম শেষে কয়েকটা কিওয়ার্ড বা ডেফিনেশন একবার ঝালিয়ে নিই এগুলো জানা থাকলে পরীক্ষায় উত্তর লেখাটা অনেক সহজ হয়ে যাবে খনিজ আর ওর মানে মিনারেল আর ওর এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু প্রায়ই আসে ব্যাপারটা খুব সহজ ধরুন মাটিতে যা কিছু পাওয়া যায় সবই খনিজ কিন্তু তার মধ্যে থেকে যেগুলোকে আমরা সহজে আর কম খরচে প্রসেস করে মেটাল বের করতে পারি শুধু সেগুলোকেই আমরা বলি আকরিক বা ওর তাই মনে রাখবেন সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় এই লাইনটা কিন্তু গোল্ডেন লাইন গালভানাইজেশন কি আমরা একটু আগেই আলোচনা করলাম আরেকবার বলে দিচ্ছি লোহাকে মরিচার হাত থেকে বাঁচাতে ওর ওপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতি ব্যাস এইটুকুই আর সংকর ধাতু বা অ্যালয় কি দুই বা তার বেশি মেটাল বা মেটাল নন মেটালের একটা মিক্সচার যেটা পিওর মেটালের থেকে বেটার কোয়ালিটির হয় যেমন স্টেনলেস স্টিল যেটা সাধারণ লোহার চেয়ে অনেক সহজে মরিচা ধরে না তো আমাদের আজকের রিভিশন সেশন এখানেই শেষ কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম একটু ভেবে দেখবেন তো আমাদের চারপাশের এই যে আধুনিক জগৎ এটাকে গড়ে তুলতে কোন মেটালার্জিক্যাল প্রসেসের অবদান সবচেয়ে বেশি লোহা বা ইস্পাত তৈরি নাকি অ্যালুমিনিয়ামের ব্যবহার নাকি বিভিন্ন রকম সংকর ধাতু বানানো উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এটা নিয়ে ভাবুন আর পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা